বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। দুদকের করা দুর্নীতি মামলা আপিল বিভাগে বাতিল। কারাগারে পাঠানো আওয়ামীপন্থী ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন। মেজর সিনহা হত্যা মামলায় আপিল শুনানি শুরু। শিক্ষা উপদেষ্টার আশ্বাসে ভরসা নেই কুয়েট শিক্ষার্থীদের। ভিসির অপসারণ দাবিতে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং জম্মু কাশ্মীরে হামলার দায় স্বীকার লস্কর-ই-তৈয়বার। কঠোর পরিণতির হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। ২ সন্ত্রাসীর স্কেচ প্রকাশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। কারখানা স্থানান্তরের ক্ষেত্রে তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি। মঙ্গলবার রাতে কাতারের দোহায় আর্থনার শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়ীদের সংবর্ধনায় এসব কথা বলেন প্রফেসর ইউনূস। এদিকে বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য সমঝোতা স্মারক নবায়নের প্রতিশ্রুতি দিয়েছে কাতার। আরও জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। ৪ দিনের সরকারি সফরে কাতারে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় দিন আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। অংশ নেন বিভিন্ন সাইডলাইন বৈঠকে। আলোচনা হয় কাতারে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কবির সঙ্গে। সেখানে বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য সমঝোতা স্মারক নবায়ন এবং প্রস্তাবিত স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের জন্য প্রযুক্তিগত বিবরণ নিয়ে কাজ করতে সম্মত হয়েছে কাতার। প্রধান উপদেষ্টাকে কাতারের প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতি যতটা সম্ভব সমর্থন অব্যাহত রাখবে তার দেশ। এদিকে আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তিনি বলেন, অর্থনীতির দিক থেকে বাংলাদেশে প্রচুর সম্ভাবনা রয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীরা কাজে লাগাতে পারে। Economy wise, I would say it's an amazing country with lots of possibilities, potentials. You look at Bangladesh as it is, with people and a tiny piece of land with lots of floods and everything else. But the amazing thing is we constitute a region with the Nepal in the north and Bhutan in the north, very close to our border. প্রধান উপদেষ্টা জানান, দেশের জনসংখ্যার অর্ধেকের বয়স ৩৭-এর কম। তাদের প্রযুক্তি দক্ষতা কাজে লাগাতে হবে। Half the population is under the age of 27. It's a very young population. Young population with access to technology, access to knowledge, access to everything. গত ১৬ বছরে ক্ষমতাচ্যুত সরকার ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে উল্লেখ করে অর্থনীতি, বিচার বিভাগ এবং অন্যান্য খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। পরে ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, হয়রানি করতেই এই মামলা করেছে বিগত সরকার। আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। দেখলেন যে এই মামলাটি সঠিক না, এটা মিথ্যা, এটা বানোয়াট, এই মামলার কোনো ভিত্তি নাই, এইটা অত্যন্ত কনস্পিরেসিমূলক এবং এই মামলাটা হচ্ছে আপনার এই মামলার এত মিথ্যা, ভিত্তিহীন, যেটাকে বলা হয় প্রিপোস্টারাস এবং অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট। হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী কাজী পাপ্পু। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। পাপ্পু, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে দুদকের করা মামলা বাতিলের প্রসঙ্গে আইনজীবীদের বক্তব্য কি? দুদকের আইনজীবীর কথা বলতে একটু বলি যে তিনি আসার পরে তিনি কিন্তু বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নোবেল বিজয়ী, যিনি বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন, তার মতো একটা লোককে এরকম একটা মিথ্যা মামলায় জড়ানোটা আসলে উচিত হয়নি এবং যার প্রমাণ তারা পেয়েছেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধুমাত্র
হয়রানি করার জন্যই এই মামলাটি দেওয়া হয়েছে। এবং সরকার ইউনূসকে তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে, অর্থাৎ নোবেল জয় করেছে, সেটা আদৌ সামনে আরও 100 বছরে কেউ পাবে কিনা সেটা নিয়ে তিনি সন্দিহান প্রকাশ করেছেন। অর্থাৎ তার যে সুনাম, তার যে সম্মান ছিল, সেটা মানে ক্ষুণ্ণ করার জন্য এরকম একটা কাজ করেছে। আমি যদি পুরো মামলার একটু ইতিহাসটা বলি, যে 2023 সালে আপনার এই মামলাটি করা হয়েছিল এবং তারপরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার এই মামলায় তাকে সাবেক যে সরকার ছিল তারা হেনস্থা করেছে বারবার, এবং পুরো বিষয়টা নিয়ে তারা বারবারই ইউনূসকে হেনস্থা করার চেষ্টা করেছেন। এবং আরেকটা জিনিস যেটা বলে চলে যাও, আরেকটু জিনিস বলার ছিল, যেটা হলো যে আপনি জানেন যে আমরা জিজ্ঞাসা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে আসলে কতগুলো মামলা হয়েছিল এখন পর্যন্ত। সেখানে তারা বলেছেন প্রায় 100-র উপরে মামলা রয়েছে, মানি লন্ডারিং মামলা রয়েছে, দুর্নীতি মামলা রয়েছে, আরও বেশ কয়েকটা মামলা রয়েছে, যার কারণে তারা বারবারই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সুনাম, যার অনেক সুনাম রয়েছেন, যিনি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বলেছিলেন যে যখন সরকার পতন হয়েছে, সাবেক আওয়ামী লীগ সরকার, তারপরে যখন তার মামলাটি দুদক তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, তখন তিনি বলেছেন যে না, তিনি আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তার পুরো মামলাটাকে আগে দেখতে হবে এবং পুরো রায়টা তিনি চান, যে আসলে তিনি যদি অন্যায় করে থাকেন তাহলে তাকে তিনি শাস্তি নেবেন, এরকমও তিনি বলেছিলেন। কিন্তু দিন শেষে সেটা প্রমাণ হলো যে আসলে তিনি কোনো অন্যায় করেননি, তিনি কোনো দুর্নীতি করেননি, তিনি সবসময় ন্যায়ের পথে ছিলেন, সত্যের পথে ছিলেন, যার কারণেই তাকে কিন্তু এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া আজকে আরেকটি ঘটনা হয়েছিল, রুহুল কুদ্দুস কাজল তিনি এসেছিলেন। আপনি জানেন যে জুলাই আগস্ট গণহত্যায় যে হয়েছিল, সেখানে যদি কোনো আসামিকে গ্রেফতার করা হয় তাহলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটা অনুমতি লাগবে, সেই রকম একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন ডিএমপি থেকে। সেই প্রজ্ঞাপনটি আসলে আপাতত স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। এই বিষয়টিও জানিয়েছেন আজকে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তো এই ছিল মোটা দাগে হাইকোর্ট থেকে আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামীপন্থী 61 আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি আবু তাহের, মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন। এ মামলায় 115 আইনজীবী হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন পান। গত 6 এপ্রিল 83 জন সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে 18 নারী আইনজীবীর জামিন পান এবং 3 জন পালিয়ে যাওয়ায় 61 জনকে কারাগারে পাঠানো হয়। এদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা, মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি চলছে। বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের দ্বৈত বেঞ্চে সকালে শুনানি শুরু হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সংক্রান্ত সিদ্ধান্ত 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রুলসহ এই আদেশ দেন। 9 এপ্রিল ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তার প্রসঙ্গে একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণসহ অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে উপদেষ্টা ডক্টর সি.আর. আবরার কুয়েটে যান। শিক্ষার্থীদের দাবি শোনার পাশাপাশি তাদের অনশন ভঙ্গ করে আইনের ওপর আস্থা রাখার অনুরোধ করেন। তবে উপদেষ্টার কথায় আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। দর্শক, এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, কুয়েট পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। গত দুদিন ধরে
উচ্চতাদের এক দফা দাবিতে এক দফা দাবিতে আন্দোলন অতিবাহিত হচ্ছে এবং ৩২ জন শিক্ষার্থী যে আন্দোলন শুরু করেছিলেন এদের মধ্যে এখন ২২ জন রয়েছে। বাকি যে ১০ জনের মধ্যে একজন বাড়িতে চলে গেছেন, অভিভাবক নিয়ে গেছেন এবং ৯ জন অসুস্থ হয়ে খুলনা মেডিকেল সেন্টার সহ নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আপনারা জানেন আজকে সকালে শিক্ষক প্রতিষ্ঠা এসেছিলেন শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে। শিক্ষক প্রতিষ্ঠা এসে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে তাদের যে সমস্যাগুলি ছিল, যে দাবিগুলি নিয়ে প্রথম ৬টা দাবি ছিল, সেই দাবিগুলি পূরণের ব্যাপারে আশ্বস্ত করেছেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি অন্য দাবিগুলি যেটাই পূরণ করা হোক, কিন্তু তারা এক দফা যে উপাচার্যের বহিষ্কারের যে বা তাকে অপসারণের যে দাবি, সেই দাবি থেকে তারা কিন্তু সরে আসে। তারা বলেছে যত সময় না পর্যন্ত উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাসুদকে অপসারণ করা হবে তত সময় পর্যন্ত তারা তাদের এই অংশটি চালিয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু কুয়েটের এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে। তেমনিভাবে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল 10টায় খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করেছে এবং দুইটায় তারা 3 পয়েন্টে তারা ব্লকেট করার ঘোষণা দিয়েছে। এবং আমরা যে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে শিক্ষার্থীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এবং সেই সাথে বলে রাখছি যে ইউজিসির যে 2 জন তানজিম আহমেদ, প্রফেসর তানজিম আহমেদের নেতৃত্বে 3 সদস্যের একটা কমিটি আলোচনা করে গেছেন এবং তাদের মতামত ছিল। মাহমুদ, এই ছিল সর্বশেষ খবর কুয়েট থেকে। শহীদুল, আপনাকে ধন্যবাদ। এদিকে ভিসি পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এ বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, রাজু ভাস্কর্যের সামনে এখন কি কর্মসূচি চলমান রয়েছে জানাবেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি ধরনের কর্মসূচি আছে সেটাও জানতে চাই। যে এখানকার সর্বশেষ পরিস্থিতি যেটি, তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন এবং আমরণ অনশন করছেন এবং গতকাল সন্ধ্যা 7টা থেকে কিন্তু আসলে তারা এখানে অবস্থান করছেন এবং যারা আন্দোলনরত রয়েছেন তাদের কাছে আসলে একটু জানার চেষ্টা করব যে আসলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের মূল উদ্দেশ্যগুলো কি কি ছিল। আমরা কুয়েটের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেছি এবং ভিসির পদত্যাগের দাবিতে আমরা গতকাল সন্ধ্যা 7টা থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরা যারা রয়েছে আমরা প্রত্যেকেই আমরণ অনশন কর্মসূচি পালন করছি এবং তাদের সাথে আমরা একাত্মতা পোষণ করেছি এই কারণে যে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে নতুন করে যেন আর কোনো স্বৈরাচার তৈরি না হয় এবং স্বৈরাচার তৈরি করার কিংবা স্বৈরাচার তৈরি হওয়ার যে মানসিকতা এবং তারা যে যদি এরকম ধারণা পোষণ করে থাকে সেই বিষ দাঁতকে আমরা সমূলে উৎপাদিত করে দিতে চাই। কারণ এই যে 2000 ছাত্র জনতা রক্ত দিল, প্রাণ দিল, নতুন করে কিন্তু এই যে স্বৈরাচার তৈরি হওয়ার জন্য নয়। আপনারা দেখেছেন যে কুয়েট ক্যাম্পাসে কিভাবে ফ্যাসিবাদকে, কিভাবে সন্ত্রাসবাদকে নতুন করে আনা হয়েছে এবং ছাত্রদের ন্যায্য দাবিকে তারা যেভাবে অগ্রাহ্য করেছে। আমরা সেই লক্ষ্যেই সেই ভিসির পদত্যাগ চেয়েছি, যে সুবিধাবাদী ভিসির পদত্যাগ আমরা চেয়েছি। পরবর্তী কর্মসূচি প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের জানিয়ে দেওয়া হবে। তো যেমনটি বলছিলাম মাহমুদ, যে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে আপনাকে জানানোর চেষ্টা করছিলাম এবং তারা যে পরবর্তী যে কর্মসূচি সেটি কিন্তু আসলে তারা অর্থাৎ যেই প্রেস ব্রিফিং তারা করবেন 1:40 বা 2টার দিকে, সেই প্রেস ব্রিফিংয়ে কিন্তু পরবর্তী তারা তাদের কর্মসূচি জানিয়ে দেবেন। তো রাজু ভাস্কর্য থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহমুদ। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। এবারে দেশের বাইরের খবর। জম্মু কাশ্মীরে 26 পর্যটক হত্যার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী দল লস্কর-ই-তৈয়বার গোপন সহযোগী সংগঠন রেজিস্ট্যান্স গ্রুপ। অন্যদিকে ঘটনার পরপরই সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জড়িতরা কিছুতেই রেহাই পাবে না। ইতোমধ্যে 2 সন্ত্রাসীর স্কেচ প্রকাশ করেছে একাধিক সংস্থা। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
জম্মু কাশ্মীরে বন্দুক হামলায় জড়িত কাউকেই রেহাই না দেওয়ার অঙ্গীকার করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লি বিমানবন্দরে নেমেই একথা বলেন তিনি। এরপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বুধবার সকালে পহেলগ্রামে ঘটনাস্থল পরিদর্শনে যান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসী হামলায় প্রাণে বেঁচে যাওয়াদের সান্ত্বনা দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। হামলা নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি সহ বিশ্ব নেতারা। এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী দল লস্কর-ই তাইবার গোপন সহযোগী সংগঠন রেজিস্ট্যান্স গ্রুপ। মঙ্গলবার রাতে কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগ্রামে এলোপাতারি বন্দুক হামলা চালিয়ে ২৬ পর্যটককে হত্যা করা হয়। একে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বাধিক প্রাণঘাতী বেসামরিক হামলা বলে অভিহিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এদিকে গাজা ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এ নিয়ে ১.৫ বছরের বর্বরতায় গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৫১,২৬৬। জাতিসংঘ বলছে ত্রাণ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে পোলিও টিকা কর্মসূচি স্থগিত হওয়ায় ৬ লাখের বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ৪টি দেশ থেকে আমদানি করা সৌর প্যানেলে সর্বোচ্চ ৩,৫২১% পর্যন্ত শুল্ক আরোপ পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাণিজ্য কমিশন আগামী জুন মাসে নতুন সিদ্ধান্ত কার্যকর করতে পারে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে সিএনজির ধাক্কায় আনসার আলী নামে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩ জন। ভোরে মাওনা বরমী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসার আলী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সর্দারপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে। আহত ৩ জনের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহত ৩ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বোরো মৌসুমে কৃষকের ধানের মূল্য নিশ্চিতে ভারত থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। ১৫ এপ্রিল বেনাপোল স্থল বন্দর দিয়ে চাল আমদানির শেষ সময় ছিল, তবে নিয়ম অনুযায়ী ৬২% শুল্ক দিয়ে চাল আমদানি করা যাবে। এদিকে আমদানি বন্ধ হলেও চালের বাজার স্থিতিশীল রয়েছে। দেশের কৃষকের উৎপাদিত চাল বাজারে আসায় দামে প্রভাব পড়বে না বলে আশা করেন ব্যবসায়ীরা। শিশির কুমার সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গত ৫ মাসে বেনাপোল স্থল বন্দর দিয়ে ২১,৩৬০ মেট্রিক টন চাল আমদানি করা হয়। সরকার ঘোষিত প্রথম মেয়াদ শেষ হয় ২০২৪ সালের ২২ ডিসেম্বর। পরপর ৪ দফা সময় বাড়ায় সরকার। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাল আমদানি করতে পারবেন না ব্যবসায়ীরা। চাল আমদানি বন্ধ হলেও বাজারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ব্যবসায়ীরা। বোরো মৌসুমে দেশের বাজারে নতুন চাল ওঠা শুরু করায় চালের দাম কমবে এমন আশা তাদের। এখন যদি সরকার কোনো রকম অনুমোদন না দেয়, সেই ক্ষেত্রে কৃষকদের জন্য মঙ্গল হবে। ব্যবসায়ী কোনো প্রভাব পড়বে না, কোনো চালের দাম এখন এই মুহূর্তে বাড়বে না, যেহেতু নতুন আমদানি শুরু হয়ে গেছে। এপ্রিল মাসটা মনে হয় ৩০ তারিখ পর্যন্ত চালু রাখাটা ভালো হবে। এপ্রিল মাস পুরো মাস চালু রাখতে পারলে সম্ভবত কৃষকও ধানের দামটা পেয়ে যাবে, তারপর আজকে চালেরও সংকট থাকবে না। আমি একজন ব্যবসায়ী হিসেবে বা একজন আমদানিকারক হিসেবে আমি সরকারের কাছে অনুরোধ করব, সে যেন একটা যৌক্তিক ডিউটি রেখে আমদানিটা অব্যাহতভাবে ওপেন রাখে। বন্দরে কোনো চাল জমা নেই এবং ১৫ তারিখের মধ্যে আমদানিকৃত সকল চাল বন্দর থেকে খালাস করতে বিশেষভাবে তৎপর ছিলেন বলে জানান বেনাপোল স্থল বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপপরিচালক। ১,৫৯০ মেট্রিক টন চাল এই পর্যন্ত আমদানি হয়েছে। আর আমাদের বন্দরে এখন কোনো চাল জমা নাই, সব ছাড়করণ করা হয়ে গেছে এবং আমদানিকারকগণ যাতে নির্বিঘ্নে ১৫ তারিখের মধ্যেই তাদের আমদানিকৃত সকল চাল বন্দর থেকে খালাস করতে পারে, সে বিষয়ে আমরা বিশেষভাবে তৎপর ছিলাম। বেনাপোল স্থল বন্দর দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ১৫ এপ্রিল পর্যন্ত চাল আমদানি বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকবে। খাদ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ১৫ এপ্রিল থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। গত ৫ মাসে বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রায় ২১,৩৬০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর।
বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বিশ্ব অর্থনীতির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাবের কথা উল্লেখ করে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। এবছর বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি 2.8% হবে বলে ধারণা করা হচ্ছে, যা জানুয়ারিতে প্রকাশ করা পূর্বাভাসের তুলনায় 5% কম। এছাড়া 2026 সালের জন্য 3.0% প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়, যা জানুয়ারির তুলনায় 3% কম। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ 1 মিনিট। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।